আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে এই ধরনের বিল বা ইনভয়েস তৈরি করা যায়, এক পেজে দুইটা বা তার চেয়ে বেশি, সেই কাজগুলো দেখি। আমাদের এই পেজটায় দুইটা ইনভয়েস রয়েছে একসাথে। আপনি চাইলে এরকম ইনভয়েস বানায়, অনেকগুলো বানায়, মাঝখান থেকে কেটে আপনার অফিসের বা দোকানের একটা বিল বানাতে পারেন, তাই না? এখন দেখি আমরা কিভাবে এই বিলটা বানাবো। এই বিলটা বানাইছি আমরা টোটালটা টেবিলের উপর ডিপেন্ড করে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা টেবিলগুলোকে হালকা করে শো করাইছি। কিভাবে শো করাইছি? আমরা টেবিল আনার পরে যদি কোনো অংশ থেকে টেবিলে দাগ উঠাই দিই, লেআউট মেনু থেকে এই গ্রিডগুলি সাধারণত দাগ দেখা যাবে না। এই দেখেন, ইনভয়েসটা আসলে এরকম থাকবে, কিন্তু কোথায় কোথায় টেবিলে দাগ ছিল এটা বুঝতে পেরেছি আমরা লেআউট মেনুর এই ভিউ গ্রিড লাইন, যে আসলে টেবিলের এখানে এখানে দাগগুলো ছিল। এগুলো কিন্তু প্রিন্ট হবে না, এগুলো আপনি টেবিল নিয়েছেন কিভাবে তার নমুনা। এখন আমি স্ট্যাক এটা বানাই খুব অল্প সময়ে। প্রথমে মনে রাখবেন, টেবিলের কাজ করার সময় টেবিলের ডান সাইড এবং বাম সাইডের যদি ফাঁকা অংশ জায়গা থাকে সেটা টেবিলের একটা অংশ, এবং টেবিলের বাম সাইড বা ডান সাইডে যদি লেখা থাকে সেটাও টেবিলের একটা অংশ। যেমন ইনভয়েস এইটা, যদি আমি মনে করি এই তিনটা রং বানাবো, তাহলে এখানে তিনটা কলাম আছে, ঠিক আবার তার ডান সাইডে আবার তিনটা আছে, তাহলে মাঝখানে যে ফাঁকাটা আছে অবশ্যই এই ফাঁকাটা এই একটা কলামেরই অংশ। তাহলে এইটা তিনটা গণার যদি আমি নিই এবং এই তিনটা নিলে আমি মাঝখানে ফাঁকা পাবো না, তাই বাধ্য হয়ে এখানে আমাকে আর একটা নিয়ে লাগবে, তিন তিন ছয়টা এবং সাতটা নিয়ে লাগবে। অল্পতে করি আমরা কাজটা। প্রথমে দেখেন পেজটা কিন্তু আড়াআড়ি আছে এবং সাইডে দেখেন পেজের মার্জিন খুব অল্প আছে। তাই আমরা চলে যাই আছে পেজ লেআউট, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, সাইজ। সাধারণত কাগজগুলো হয়ে থাকে A4, আমরা তাই A4 কাগজ নিলাম। মার্জিন ন্যারো নিলাম, ন্যারো মানে সব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি। এরপরে চলে যাবো আমরা ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, নাম্বার অফ কলাম 7, নাম্বার অফ রো 1। ওকে, তৈরি হয়ে গেল আমাদের। দুঃখিত, আমার মনে হয় এটা নেয়নি 7টা। নাম্বার অফ কলাম 7 আর নাম্বার অফ রো 1 এই চলে আসলো। এবার আমার মাঝখান থেকে যেটুকু কমাবো সেটুকু মোটামুটি সরাই ফেলি এখান থেকে। এইটুকু আমার মাঝখানে ফাঁকা থাকবে। আর এই যে মাঝখানে দেওয়া অসমান রয়েছে, এটাকে সমান করতে হবে। এটাকে আমি প্রয়োজন মতো সমান করে দিই, এই প্রয়োজন মতো আমি সমান করে দিই। ওকে, এই একটা কাজ হয়ে গেছে। কিন্তু আমাদের এই ফাঁকার কাজ পরে করবো আমরা। এবার কালার যদি দিতে চাই আমরা কোনোটা কোনো কালার দেবো, সেটা আমরা এখান থেকে কালার দিতে পারি। এই যে এখানে কোনটায় কি কালার দেবো না দেবো আমরা কালার দিয়ে দিই একসাথে। এই কালার দেওয়া হয়ে গেল। এবার আমি ট্যাব দিলাম, ট্যাব দিয়েছি যেহেতু উপরের ট্যাব মানে হচ্ছে, মনে রাখবেন টেবিলের মধ্যে যদি আমি ট্যাব দিই তাহলে আপনার টেবিলটা যে অবস্থায় আছে অর্থাৎ রোটা ওই ঠিক ওইভাবে আরেকটা রো বৃদ্ধি পাবে। এই দেখেন আমি আবার ট্যাব দিই, দেখেন ঠিক যেভাবে আছে ওইভাবে একটা ট্যাব বৃদ্ধি পাচ্ছে, রো বৃদ্ধি পাচ্ছে। ট্যাব একটা করে রো বৃদ্ধি করে সেইভাবে যেভাবে আপনার বর্তমান রোটা রয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে গেলাম, একটা ট্যাব দিলাম, কিন্তু এখানে কোনো কালার নেবো না, ব্লক করে এই কালারগুলো এখানে গেলাম, শেডিং কালার, নো কালার। কিন্তু এখানে আবার আমার কেমন হবে দেখেন, এখানে হবে দুইটা, অর্থাৎ যেতে তিনটা ছিল সেটা ভাগ করে আমি দুটো বানাবো। ঠিক আছে, এটাকে আমি ব্লক করে তিনটা ঘরকে একবারে ব্লক করে লেআউট, এই মার্সেল ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে কয়টা হলো? একটা হলো। স্প্লিট মানে কি? বিভক্ত করে। এখান থেকে বললাম আপনি হয়ে যান দুইটা, নাম্বার অফ কলাম 2 আর রো হয়ে যান একটা। ওই দেখেন হয়েছে, 3 লাইন সমান হবে। তাহলে 1 2 3টা ইন্টার দিলাম, তিনটা ইন্টার 3টা লাইনের সমান। আবার এই 3টা লাইনকে ব্লক করলাম, মার্সেল স্প্লিট সেলে 2 দিলাম, দেখেন 3 লাইন সমান ফাঁকা হয়ে গেছে আমার, এই অংশটুকু হয়ে গেছে। এখন বর্তমান রোটা যেভাবে আছে আমি যদি আবার ট্যাব দিই ঠিক ওরকম একটা রো পাইছি, কিন্তু এটা হবে কত? এটাও দুটো, দেখেন এখানে একটা আর এখানে একটা, বড় এবং ছোট। তাহলে এটাকে আমি ছোট করি, এইটা এনে সরাই, দেখেন সরতেছে না। আমি সরাবো শুধুমাত্র নেমের দাগটাকে, কিন্তু সরে যাচ্ছে পুরোটা। দেখেছেন? যদি কোনো রোর মধ্যে থেকে আলাদাভাবে কোনো লাইনকে সরাতে চান, কোনো রোর মধ্যে থেকে আলাদাভাবে কোনো লাইনকে সরাতে চাইলে ওই সেল কটা ব্লক করেন। করেছি দুটো সেল ব্লক, আমি আরেকটা বাড়াইনি, এখানে দুটো আছে আমার, এই ব্লক করলাম, এই সরালাম, সরছে, এই ব্লক করলাম,
এই সরাই দিলাম, হচ্ছে একসাথে। তারপরে যেটা আছে মাঝখানে একটু ফাঁকা আছে, একটা ঘর ফাঁকা দিছে, আমরা আরেকটা ট্যাব দিলাম, ফাঁকা দিলাম, এটাকে ফাঁকা করে দিই আমরা। এই ফাঁকা, এখানে এইটুকু ফাঁকা, এই দেখেন ফাঁকা। এই ফাঁকার পরিমাণটা আপনি বাড়াতে বা কমাতে পারেন। যে মনে করেন ফাঁকা একটু কমাই দেবো, আমার বর্তমান রোর হাইট রয়েছে, আমার হোম মেনুর ফন্ট সাইজ যেটা রয়েছে 20, তাই আমার হাইট রয়েছে 20, আমি এটাকে ব্লক করলাম, এবার সাইজ কমাই, দেখেন কমে যাচ্ছে আছে। আপনি যদি হাত দিয়ে বড় করতেন এরকম টেনে, আর যদি বলতেন আমি লেখার সাইজ দিয়ে ছোট করে কমাবো, তাহলে কিন্তু কমবে না। যা আপনি হাত দিয়ে টেনে বড় করেছেন তা হাত দিয়ে টেনেই আপনাকে ছোট করতে হবে। যা ফন্টের মাধ্যমে বড় হয়েছে তা ফন্ট সাইজ কমাইলেই ছোট হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার আমি আবার ট্যাপ দিলাম, যেহেতু ফন্ট সাইজ আমার 14 রয়েছে, তাহলে পরের রোটাও 14 হিসেবে বৃদ্ধি পেয়েছে। এবার আমার লাগবে এইটা, একটা কলাম কত সাইজে লাগবে? 5টা, তাই না? কিন্তু আমার রয়েছে কত? একটা না। আমি এটাকে আগের মতো লেআউটে গেলাম, মানায় দিলাম স্প্লিট সেল 5, হয়েছে 5টা। এবার কোন ঘরকে কতটুকু সরাবো না সরাবো আমি এখান থেকে করে দিই। সিরিয়াল নাম্বার এই সরে আসবে এখানে, অ্যামাউন্ট এই প্রয়োজন মতো সরাই দিচ্ছি আমি, আর কিছু না। এই পাইছি একটা। এবার ঠিক এক সেম সিস্টেম এখানে আমার করতে হবে না, এটা আগের মতো স্প্লিট 5, ওকে হয়ে গেল আমার। তৈরি হয়ে গেল। এইটা একটা হয়েছে, পরেরটা দিলাম, এটা ট্যাপ দিলাম, বুঝেছে? দেখেন লক্ষ্য করেন এটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। কতটুকু লম্বা হয়েছে? আমার পেজ মোটামুটি যতখানি গাছ না, আমি এই টান দিলাম, বৃদ্ধি পেয়েছে, হুবহু দুটো একসাথে তৈরি আছে। এবার আমি টান দেওয়ার পরে আমার কি এই অংশটা পেলাম। তারপরে কি আছে এখানে? টোটালের ঘর, আমি আর একটা ট্যাপ দিলাম, আমি শেষে এসে দেখেন টোটালের ঘরটা হয়ে গেছে। কেন টোটালের ঘরটা পরের পেজে চলে গেছে জানেন? কারণ আমার রোটা তো বড় ছিল, তাই টান দেওয়ার কারণে ঠিক রো যত সাইজ ছিল ওই সাইজ অনুপাতে বড় হয়ে গেছে। আমি এবার পরেরটা ছোট করে দিই, দেখেন এই ছোট করলাম, চলে গেছে ওটা তার উপর সাথে। আগে আমি এইটার ঘরের মধ্যে করে ট্যাব দিছিলাম, তাই এই ঘর যত বড় ছিল বলে ঠিক ওই অনুপাতে আর একটা ঘর ট্যাবের কারণে বৃদ্ধি পেয়েছিল। যখন এটা কমাই দিলাম আগের টাকের জায়গায় আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমার টোটালের ঘর। আমি এখানে টোটাল লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এই তারপর আমি আবার ট্যাব দিলাম, এটা কেন ছোট আসলো? কারণ টোটালের ঘরটা ছোট তাই। এবার এখানে কয়টা হবে? এখানে একটা, একটা করে। আগের মতো আমি এটাকে ব্লক করলাম পুরোটা, এই মাঝখানেটা বাদে, এই মার্সেল, এই মার্সেল। এবার আমি আবার ট্যাপ দিলাম, এই ট্যাপ দিলাম, এখানে কয়টা হবে? দুইটা হবে, দেখেছেন? দুইটা। এই ঘরটাকে ক্লিক করে স্প্লিট সেল 2:1, আর এই কোণারটাকে আমি ক্লিক করে এখানে নিয়ে দিলাম মোটামুটি, এবং বললাম ঘরটা 1 2 3, 3টা সিগনেচার মতো বড় হয়ে যান। বড় হয়েছে, এটাও তাই, দুইটা। এটাকেও আমি সরাই দিলাম এই পর্যন্ত। যদি পরের পেজে চলে যাই তাহলে ভাবতে হবে আমার এই ঘরের গুলো বড় বড় আছে। দেখেন এখানে লেখার সাইজ আমার 20 ছিল, আপনাদের বলেছিলাম এখানে লেখার সাইজ 14 হবে, এখানে লেখার সাইজ 20 ছিল, এগুলো সব 14 হবে। এই যে ছোট কলাম উপর থেকে দেখেন আমার এক পেজে ধরে গেছে, কারণ এই লেখাগুলো আসলে 14-12-তে হয়, এর বেশি সাইজে হয় না। 14-12-10, হেডিংটা বড় জোর হতে পারে 15-20, সর্বোচ্চ 20 হতে পারে হেডিং। হয়েছে এই ঘরটা আমার 20 আছে, এইটা হবে আমার হয়তো বা এরকম 8-9 দিলাম। এবার কি টোটালটা তৈরি হয়েছে আমার? এই ঘরটাকেও আমি ফাঁকা ছিল, এটাকে আমি 9 করে দিলাম। দেখেন দিন জায়গা আরো বেড়ে গেছে আমার নিচে, আমি আরো ইন্টার দিয়ে জায়গা বের করতে পারতেছি। এই এখানে কিছু আছে আমার, এই সেই শেষের 3টা আছে, উপরে যেটা সেইটাই। হ্যাঁ উপরে যেটা সেইটা যদি থাকে আপনি কষ্ট করে বানাবেন না,
এই কলামটাকে ব্লক করেন, ব্লক করেছেন পুরো কলামটাকে, কন্ট্রোল সি দেন, একদম শেষে আছেন, শেষে এসে ক্লিক করেন, একটু কমাই দিলাম, এই শেষে এসে ক্লিক করে কন্ট্রোল ভি দেন, হয়েছে হুবহু। তাহলে আমাকে মাপ টাপ সব সমান থাকলো, পুরো স্ট্রাকচারটা আমার বানানো হয়ে গেছে। এখন শুধু বাকি আছে যেগুলো দাগ থাকবে সেখানে দাগ রাখা, আর যেখানে দাগ থাকবে না সেখানে দাগ উঠাই দেওয়া। তাহলে আমরা দেখে নিই আর একবার কোথায় দাগ থাকবে না। আমার দাগ যেখানে যেখানে থাকবে না সেগুলো ডট ডট চিহ্ন আছে, অর্থাৎ আমার এই সিরিয়াল নাম্বারের বাম সাইডে দাগ থাকবে না। এই ইনভয়েস এই লেখাগুলোর আমি একটু কপি করে দিলাম এখান থেকে, হ্যাঁ কপি করে দিলে আমি অনায়াসে পেয়ে যাবেন। এই দেখেন পেয়ে গেছি, কারণ একই মাপে আসে বলে কপি করে দেওয়ার সাথে সাথে এই লেখাগুলো সে পেয়ে গেছে এর মধ্যে। এবার সুবিধা দেখেন, আমি এটা বড় করলেও কোনো ক্ষতি হচ্ছে না। এই উপর থেকে বড় করলাম, এই ইনভয়েস লেখা এটাকে বড় করে দিলাম, আমি ওখান থেকে কপি করে এখানে নিয়ে আসতেছি। এই কন্ট্রোল সি, এই দুইবার ব্লক, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দাগ থাকবে আমার কোনগুলো, উপরের গুলো। তো এইখান থেকে এই পর্যন্ত ব্লক করি, আমি জাস্ট পুরোটা ব্লক করি। এদের সবাইকে ব্লক করে বললাম আপনার দাগ থাকবে না। চলে গেলাম আমরা বর্ডার, এখানে বর্ডার পাবো হোম মেনুতে অথবা ডিজাইন মেনুতে বর্ডার আছে। এই যে বর্ডার, নো বর্ডার, কোনো জায়গায় বর্ডার নেই। থাকে আছে কোথায় দাগ, নেমের পরে আছে, তাই না? তাহলে আমি নেমের পরের ঘরে গেলাম, এই নেমের পরের ঘর, এখানে যে বললাম দাগ হবেন বাটমে, এই বাটম বর্ডার হয়েছে। অ্যাড্রেস এসে বললাম দাগ হবেন বাটমে, এই বাটম বর্ডার। এখানেও তাই, এখানে কোথাও বর্ডার হবে না, নো বর্ডার হবে, শুধু এখানে বাটম বর্ডার, এই বাটম বর্ডার। আর হবে না এই ঘরে কোনো বর্ডার। এর এইখানে ব্লক করি, এই ব্লক করলাম, প্রথমে হয়ে যাবে নো বর্ডার। তো এই নো বর্ডার উঠানোর সাথে সাথে কোনটা উঠে গেছে, অ্যাড্রেসটা উঠে গেছে। অ্যাড্রেসটাকে বললাম আরেকবার কষ্ট করে বাটম বর্ডার, এই বাটম বর্ডার। এইগুলোতে এই বেশি কোনো বর্ডার থাকবে না। প্রথমে বললাম নো বর্ডার, তারপরে বললাম এর বর্ডার থাকবে, এই রাইট সাইডের বর্ডার, এই থাকবে মনে হয় রাইট সাইডের বর্ডার, এই টপ বর্ডার, এই দেখেন টপ বর্ডার, এই হচ্ছে বাটম বর্ডার। হয়েছে সেটিং, এই দেখেন লক্ষ্য করে হচ্ছে। ঠিক যে সেটিং আমি ব্যবহার করতেছি, এই দেখেন এখানে বর্ডার নাই। এবার এখানে আসেন, এই যে দাগগুলো, এই ঠিক এই হেডিংয়ে ক্লিক করলাম, এইটাকে পুরোটা ব্লক করলাম, বললাম যে আপনার মাঝখানে কোনো দাগ বর্ডার থাকবে না, অথবা নিচ থেকে ব্লক করলাম। এই এই তীরে ক্লিক করলাম, অথবা আমি টান দিলাম, এইগুলো যা করি তার সব একই কাজ। বললাম নো বর্ডার, ওই সেই নো বর্ডার, নো বর্ডার। দেখেন দাগ উঠে গেছে, এখানটা উঠে গেছে, এই পাশেরটা উঠে গেছে, এইটুকু ব্লক করলাম, বললাম নো বর্ডার। এই নিচের দাগগুলো থাকবে না, এই সবগুলো ব্লক করে বললাম নো বর্ডার। শুধু উপরটা থাকবে, এইটা থাকবে, বললাম বাটম বর্ডার। কোথাও বর্ডার হবে কোথাও হবে না, এইটুকু জাস্ট ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে দিতে হবে। এই আছে, মনে হয় আমার 95% হয়ে গেছে, শুধু বাকি আছে এই পেশেন্টটা। এটা চয়েস করলাম আমরা, দুটো একসাথে ব্লক করে বললাম নো বর্ডার। আবার এই পাশে ক্লিক করে বলে দিলাম রাইট সাইডের বর্ডার, এটাকে দিলাম টপ বর্ডার, আর এটাকে বললাম অল বর্ডার, আর এটাকে বললাম বাটম বর্ডার। শুধু যেখানে বর্ডার হবে সেখানে দেবো, আর যেখানে হবে না সেখানে দেবো না, এইটুকু হচ্ছে আমাদের কাজ, আর কিছু না। এই পাশে রাইট সাইডে বর্ডার হবে না, তো প্রথম বললাম নো বর্ডার, এখানে বললাম অল বর্ডার, আর এটা বললাম টপ বর্ডার, এটাকেও বললাম নো বর্ডার, আর দিলে একবার টপ বর্ডার একবার বাটম বর্ডার। এই টপ বর্ডার, এই দিলাম বাটম বর্ডার, এটাকেও আমি উঠাই দিলাম নো বর্ডার দিয়ে, আর এই দিক থেকে বললাম অল বর্ডার, এই ক্লিক করে বললাম বাটম বর্ডার।
হয়েছে। এবার আমরা লেআউট মেনুতে গেলাম, যাওয়ার পরে গ্রিডটা উঠাই দিলাম। দেখেন নি যেভাবে চাইছিলাম সেভাবে পাইছি কিনা, এই জায়গায় পাইনি, দেখেছেন খেয়াল করে, এটা একটা রয়ে গেছে। অ্যাকশন সিস্টেমে উঠাই দিলাম, বর্ডারে বললাম নো বর্ডার, তারপরে আমরা এখানে বর্ডারটা বললাম হবে বাটো টপ বর্ডার আর হবে রাইট সাইডের বর্ডার, হয়ে গেল। এখানে কোনো বর্ডার হবে না, নো বর্ডার, কিন্তু হবে টপ বর্ডার, এই গেল। টেবিলের কাজগুলো করতে করতে যদি আপনি ভুল না হয়, তাহলে টেবিলের কাজের মতো শান্তির কাজ নেই। আর যদি ভুল করে ফেলেন, টেবিলের কাজ নতুন করে ঠিক করতে যা সময় লাগে, নতুন করে বানাতে তার চেয়ে কম সময় লাগে। এই জন্য সবসময় উচিত হচ্ছে টেবিলের কাজকে ঠান্ডা মাথায় একটা একটা ধরে করা, তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল ছাড়াই আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন। আপনারা দেখেন এটার ওটা কোনো ভুল নেই। এটার মাধ্যমে বানানোর সুবিধা বলে দিই আবার দেখেন, আমি যদি আর ওয়াইকে এই ঘরটাকে সাইড ইন্টার দিই, সাথে সাথে কি এটাও বেড়ে গেছে, দেখেছেন খেয়াল করে। আমি ইন্টার দিলাম এই ঘরে একটা ইনভয়েসে, এই দেখেন আমি এইখানে ইন্টার দিলাম, এখানেও কি বেড়েছে। এইভাবে করার সুবিধা হচ্ছে এইটা, যে আপনার ইনভয়েসের কারো এক পাশে ক্ষতি করলে আর এক পাশে কোনো ক্ষতি হবে না, তো দুই পাশে সমান থাকবে, একই রকম থাকতে পারবেন। এই এক পেজ দুটো হয়ে গেল, মাঝখান তো কেটে নেবে। একটু ঠান্ডা মাথায় যদি দেখে প্র্যাকটিস করেন, আশা করি অনায়াসে এর থেকে ভালো ভালো ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ।